কোনো অভ্যুত্থানকে বিক্রি করে আমরা রাজনীতি করতে চাই না। আমরা আমাদের ব্যক্তি সত্তা নিয়ে রাজনীতি করতে চাই। মানুষ আমাদেরকে চেনে। আমরা 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করি, আমরা বিপ্লবকে পুঁজি করে, শহীদের রক্তকে বিক্রি করে, আহত নিহতদেরকে বিক্রি করে আমরা রাজনীতি করতে চাই না, বিধায় আমরা ওই জায়গা থেকে সরে এসেছি। কিন্তু অনেক গোষ্ঠী আমরা দেখছি জুলাই আগস্টের বিপ্লবকে বিক্রি করে তারা রাজনীতি করতে চাচ্ছে। তো আদর্শ নাই, কোনো আদর্শ নাই, শুধু জুলাই আগস্টের বিপ্লব। ওই যে হাসিনা যে একটা কথা শোনাতো যে 71 সালে কি হয়েছে, 75 সালে কি হয়েছে, আমাদের এই ছাত্র নেতাদের মধ্যে আমি বিশেষ কিছু, আমি নাম বলছি না, কথায় কথায় মানে ওই হাসিনা যেরকম বঙ্গবন্ধুর নাম নিয়ে আসতো সামনে, এই 15ই আগস্ট নিয়ে কানতো, এই ছাত্র সমন্বয়কদের কিছু কিছু আছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে কান্নাকাটি করে। আরে ভাই, কান্নাকাটি করার তো কিছু নেই, আপনি আপনার রাজনৈতিক দল করবেন আদর্শ দিয়ে, এখানে কান্নার কোনো স্পর্শকাতর জায়গা নেই। এখানে আপনি একদম ধরেন এই আবেগকে সামনে নিয়ে আসবেন, মানুষের ইমোশনকে পুঁজি করে রাজনীতি করবেন। আপনি 2 or 3 ইয়ার্স, আমি যদি ভুল না বলি 1 অথবা 2 বছর তারা সার্ভাইভ করবে। মানুষ 2 বছর পরে আবেগ ইমোশন ভুলে যাবে, মানুষ বাস্তব হতে শিখবে, মানুষ আদর্শ খুঁজবে যে আপনারা কোন আদর্শের ভিত্তিতে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছেন। জুলাই আগস্ট বিক্রি করে খুব বেশি দিন রাজনীতি করা যাবে না, একদম এটা স্পেসিফিকলি পান্না ভাই। সুতরাং আমি বলবো যারা রাজনীতি করতে চায় তারা সর্বপ্রথম আদর্শ ঠিক করতে হবে, কোন আদর্শ রাজনীতি করতে চায়। তারা প্রথমে দেখেন এই মাহফুজ আলম 5 তারিখের আগে তাকে কে চিনতো আমি জানি না, 5 তারিখের পরে সে আন্দোলনের মাস্টার মাইন্ড হয়ে গিয়েছিল, প্রধান উপদেষ্টা তাকে পরিচয় করে দিয়েছিল। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল সিদ্ধান্ত, এবং এটা আমি মনে করি যে বিপ্লবীদের সাথে বেইমানি করা হয়েছে, সরাসরি গাদ্দারি করা হয়েছে, একজনকে সব ক্রেডিট দিয়ে দেওয়া হয়েছিল। তো এইগুলো আমরা অপছন্দ করেছি। একটা বিষয় দেখুন, প্রথম সে বলেছে যে মুক্তিযুদ্ধে কিছুই না, 71 ভুলে যাব, তারপরে জামাতে ইসলামের সাথে সুর মিলিয়ে কথা বলেছে। ইতিমধ্যে আবার নাহিদ হাসান কথা বলা শুরু করেছে যে জামাতকে মানুষ ভোট দিবে না। আরে ভাই, রাজনীতি থেকে পল্টিবাজি চলে? এরশাদ আজকে ধ্বংস হয়েছে শুধু তার মুখের কথার কারণে, সকালে এক কথা বলতো, বিকেলে এক কথা। আমাদের এই ছাত্র সমন্বয়করা যারা উপদেষ্টা ছিল, তাদের কথার কাজে কোনো মিল ছিল না, যার কারণে মানুষ আস্থা খুঁজে পায় নাই তাদের কাছে, তারা বিতর্কিত হয়ে গেছিল। অথচ তারা বিতর্কিত হওয়ার কথা ছিল না। এই মাহফুজ আলম এখন বলছে যে 75কে ভুলা যাবে না, 75-এর ইতিহাস বাঙালি জাতির সাথে লেগে আছে, তার আগে বলছে 75 কিছুই না। তো এই যে দ্বিমুখী আচরণ রাজনীতিতে, এটা মানুষ খুবই পছন্দ করে না। আমি যদি ভুল না বলি পান্না ভাই, আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, আপনাকে একটা আদর্শ ধারণ করতে হবে। সম্রাট, আমি একটু মাহফুজ আলম সম্পর্কে জানতে চাই। অনেক মানুষের কৌতূহল রয়েছে তাকে নিয়ে, আপনি নিজেও বললেন তাকে মাস্টারমাইন্ড হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা পরিচয় করে দিয়েছেন, তারপরে সে মোটামুটি একটা জায়গা দখল করে নিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে মাহফুজ আলম আসলে তার ভূমিকাটা কি ছিল? আপনারা তো ভিতর থেকে দেখেছেন, ভিতর থেকে সবকিছু পর্যবেক্ষণ করেছেন বা যোগাযোগের সেই জায়গায় আপনারা ছিলেন। মাহফুজ আলম আসলে পেছন থেকে কি ধরনের নেতৃত্ব দিয়েছে, বা তার থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে তাকে যে অভিহিত করা হয়, আসলে বিষয়টা কি? বিষয়টা সম্পূর্ণ ধরেন জাতির সাথে প্রতারণা। আমি যদি এক কথায় বলি, এক বাক্যে বলি, কারণ মাহফুজ আলমকে 5 তারিখের আগে কারা চিনতো? আপনি একটু জনমত যাচাই করুন যে এই মাহফুজ আলমটা কে। শুনেন পান্না ভাই, আপনাকে একটা কথা বলি, যুদ্ধের সময় আপনি পালিয়ে গিয়ে বলবেন যে আমি বিপ্লবী, এটা হয় না। যুদ্ধের সময় আপনাকে মাঠে থাকতে হয়। এটা আমরা রাজপথে যারা ছিলাম, না আমি বলি, আমরা যারা রাজপথে ছিলাম আমরা বুঝেছি। রাত জেগে টকশো করেছি, দিনে আন্দোলন করেছি, রাতে নির্ঘুম রাত পাড়ে দিয়েছি। সেই দুঃসময় যারা কথা বলতো না, লুকিয়ে, এখন এই সমন্বয়করা যারা দাবি করছে সমন্বয়ক, তারা লুকিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিত। আর আমি পেজ দা পিপল ওপেন টকশো করেছি। 1 দফার ঘোষণা সর্বপ্রথম আমি দিয়েছি যখন ওই 6 সমন্বয়ক এই আন্দোলন ইস্তফা দিয়েছে। তো এগুলো তো আমরা ভুলে যাব না। ধরেন জাতি যদি ভুলে যায়, ভুলে যাবে, কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা আমাদের অবদানকে আমরা আমাদের মতো করে দেখি, আবার যেটা আমাদের না আমরা সেটাকে অন করি না। তো এই যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, 1 মাসে যারা অতি বিপ্লবী সেজেছে, আজকে তাদের জন্য বাংলাদেশের সকল সমস্যার সমাধান তাদেরকে দিতে হবে। কারণ তারা সর্বপ্রথম বলেছে বিএনপির লোকজনকে সামনে আসতে দেওয়া হবে না, এটা বলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। সচিবালয় থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ যায় নাই শুধু একটা কারণে, যে বিএনপি জামাত ঢুকে যাবে। আমরা বিএনপি জামাতের জন্য যুদ্ধ করি নাই। এক স্বৈরাচারকে পারিয়ে বিতাড়িত করে আরেকটা স্বৈরাচারকে জায়গা করে দিব না, এটা বলে তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেছে। আজকে যে সমন্বয়কগুলো কান্নাকাটি করতেছে, তাদের সবার ইতিহাস আমাদের কাছে আছে। শুনেন, কান্নাকাটি দিয়ে, আমি আবারও বলছি, আবেগ ইমোশন দিয়ে খুব বেশি দিন আপনি যেতে পারবেন না। আপনাকে একটা স্ট্রং একটা নৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে, এবং এই স্ট্রং একটা আদর্শকে ধারণ করতে হবে। এদের মধ্যে কোনো আদর্শ নেই, কোনো নৈতিকতা নেই। আমি তো মাহমুদ আলম সম্পর্কে জানতে চাচ্ছিলাম। যেহেতু আপনারা ভিতরে অনেক খবর জানেন, পর্দার অঞ্চলে কি হয়েছে না হয়েছে, আপনি যেমন বলছেন অনেকেই এখন বিপ্লবী সাজার চেষ্টা করছে। মাহমুদ আলম আসলে তার
এতটা গুরুত্ব কেন রইল সরকারের কাছে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে? না, মাহফুজ আলমের গুরুত্ব সরকারের কাছে থাকতে পারে, আমাদের যারা বিপ্লবী এবং যারা দেশবাসী তাদের কাছে তার কোনো গুরুত্ব নেই। আমার প্রশ্নটা সেখানে যে মাহফুজ আলম কেন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বা মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিলেন সারা বিশ্বের সামনে? ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিলেন এই জন্যই যে মাহফুজ আলম, আমি নাম বলছি না, এটা শোভনীয় না, যে কোনো একটা ধরেন সে এজেন্টের ভিত্তিক কাজ করতেছে। মাহফুজ আলম এখন যে কোনো একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট, আমি যদি বলি একদম ভুল না বলি, কোন গোয়েন্দা সংস্থা কি সেটা আপনারা খুঁজে বের করুন। তবে আমি এটা বলতে পারি যে সে এজেন্ট, এবং বাংলাদেশে যারা এজেন্ট হয়ে রাজনীতি করেছে তারা খুব বেশি দূর যেতে পারে নাই, তারা কখনো গণমানুষের নেতা হতে পারে নাই। গণমানুষের নেতা হতে হলে আপনাকে স্পষ্টবাদী হতে হবে, আপনাকে মানুষের কাছে যেতে হবে, আপনাকে মানুষের পালস বুঝতে হবে। আপনি আয়নাঘরে বসে এসি রুমে বসে একটা মতামত দিবেন, সেটা জনগণ। মাহফুজ আলম থিওরি দিচ্ছে সেখানে বসে বসে, সে কি ভাই এই আন্দোলনে সে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত মাহফুজ আলমের কি ভূমিকা রয়েছে? আমি বলি কোনো ভূমিকাই নাই। এদেরকে ছাত্র থেকে নিয়ে উপদেষ্টাতে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সাথে প্রতারণা করেছে, এটা একটা বেইমানি হয়েছে। এরা যদি রাজনীতি করতো, এখন উপদেষ্টা থেকে পদত্যাগ করে তারা রাজনৈতিক দল করবে, তাহলে আগের থেকে চিন্তা ছিল না? গত 6 মাসে দেশে যখন ভঙ্গুর অবস্থা ছিল তখন তারা মানুষের কাছে যেতে পারে না রাজনৈতিক দল নিয়ে, এখন কেন পদত্যাগ করে যেতে হবে? ওই টাকা পয়সা সেভ করার জন্য? টাকা পয়সা কেউ একবার ইনকাম করলে সেভ করতে পারে না। সাগর ভাই, পান্না ভাই, আপনি যদি একবার বিতর্কিত, এই যে বন্যার টাকা নিয়ে আমি কখনোই কথাগুলো বলি নাই, বন্যার টাকা নিয়ে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে টিএসসি তে টাকা দিয়েছে যারা বন্যা কবলিত তাদেরকে সহযোগিতা করার জন্য। আমি যদি ভুল না বলি, সেই টাকাটা কেন ব্যাংকে রেখে দেওয়া হবে অ্যাকাউন্ট করে, যৌথ অ্যাকাউন্ট করে? এটা জাতির সাথে প্রতারণা না? আপনি মোরালিটিতে কথা বলবেন ভাই। মানুষ দিয়েছে, মানুষ ডুবে মরে যাচ্ছে না খেয়ে, তাদেরকে খাওয়া দেওয়ার জন্য তারা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজম করে ফেলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 1st ইয়ারের ছেলেকে পাঠাচ্ছে ওখানে, সে তো কিছু জানে না। কিন্তু এই আন্দোলনের সমন্বয়কদেরকেও তো পাঠানো হয় না, ঢাকার বাইরের সমন্বয়কদেরকে, তাদেরকেও দেয় না। বলে যে আইডি কার্ড দেখি আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিনা, তো ভাই দেওয়ার সময় এই কথা বলেন না কেন যে ভাই আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, নাহলে এখানে জমা দিতে পারবেন না? তো এই যে প্রতারণাগুলো কিন্তু তারা করেছে এবং জাতি সেটা ধরে ফেলেছে। এই টাকাগুলো রাখার কথা ছিল না, সর্বপ্রথম বিতর্কিত হয়েছে তারা এই জায়গায়। সম্রাট, আমি একটু মাহফুজ আলম সম্পর্কে আরেকটু জানতে চাই। তিনি যদি বিশেষ কোনো এজেন্সির হয়ে কাজ করেই থাকেন না, তিনি আসলে কাদের পার্সপেক্টিভ সার্ভ করছেন? আমরা তো মনে করি যে বাইরের বিভিন্ন ধরনের শক্তির খেলা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে, তাহলে কোন শক্তির হয়ে মাহফুজ সেই বিশেষ এজেন্সির পার্সপেক্টিভ সার্ভ করছেন? বিদেশি যে কোনো একটা শক্তির, সে জনমানুষের শক্তি না, বাংলাদেশের মানুষের পক্ষ নিয়ে কাজ করছেন। আমি একদম স্পষ্ট ভাষায় বলছি। আপনি দেখবেন এই সরকারের পতনের পরে আপনি মাহফুজ আলমকেও দেখবেন, মানুষ কিভাবে মূল্যায়ন করে, তার কিভাবে ব্যাকগ্রাউন্ডটা বেরিয়ে আসে, সবকিছু দেখবেন আপনি। সুতরাং আমি আবারও বলছি, যদি রাজনীতি করতে হয় জনগণকে নিয়ে করতে হবে। এই মাইন্ডেডটা আগে ছাত্র নেতাদেরকে ঠিক করতে হবে, যারা এখন সমন্বয়ক দাবি করছেন, এই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করছেন। আন্দোলনটা হয়েছে তো জনমানুষকে দিয়ে, যে জনমানুষকে নিয়েই আপনারা আন্দোলনটা করুন, রাজনীতিটা করুন। আপনারা আরেকটা জায়গার এজেন্ট হয়ে নিজেকে খুব বড় হিরো ভাববেন, এদেশের মানুষ এটা পছন্দ করে না। মানুষের পালসটা বুঝে মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে। অন্য দেশের এজেন্টটা সার্ভ করলে আপনি ওই ধরেন ডক্টর কামাল হোসেনের মতোই থেকে যাবেন সারা জীবন, এক নেতা এক দল। আপনি কি বলতে চাইছেন যে 188 জন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, আপনি তো নিশ্চয়ই তার মধ্যে একজন, তাই না? না, 188 জন কখনোই কেন্দ্রীয় সমন্বয়ক ছিল না ভাই। আন্দোলনের সময় তারা তাদের মতো করে একটা লিস্ট প্রকাশ করে দিয়েছে, আশেপাশে যারা পাইছে বন্ধু বান্ধব লিস্ট। এটা কোনো আন্দোলনের সমন্বয়কের লিস্ট হয় নাই, আমি যদি ভুল না বলি। 58 জন হয়েছে, 58 জনের পরে তারা যতগুলো লিস্ট প্রকাশ করেছে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তাদের একজনকে সেই লিস্টে তারা রাখে নাই। তো লিস্ট তো বড় কিছু না। আপনি তো সেই 58 জনের একজন নাকি? আমি তো বলি যে আমি 58 জনের একজন না, আমি ধরেন প্রথম সারি যদি 5 জন ধরেন, 5 জনের একজন। আসিফ, নাহিদ, হাসরাত, সার্জিক, তারপরেই আমি। না, আমি এমনি ফর্মালি জিজ্ঞেস করছি, মানে ফর্মালি যে 58 জনের নাম তালিকাভুক্ত ছিল তার মধ্যে তো অবশ্যই ছিলেন। না, আমার নাম কখনো তারা তালিকাভুক্ত রাখে নাই। কারণটা কি? কারণটা এই যে বললাম না, যে কারণটা হচ্ছে তারা তো তাদের মতো করে লিস্ট প্রকাশ করেছে। তারা তো শুরু থেকেই একটা কর্নারে মানে ইয়ে করেছে। আমরা যারা লিবারেল আন্দোলন করেছি তাদের কাউকে তারা ওই লিস্টে রাখে নাই। তো তারা আন্দোলনের সময় আবার এই কথাও বলে নাই, যখন আমি নিজে স্বেচ্ছায় সমন্বয়ক হয়ে যখন টকশো করছি, যখন এক দফার ঘোষণা দিচ্ছি, তখন বলে না যে ইসমাইল ভাই আমাদের কেউ না। হ্যাঁ, যার যে যেখানে আন্দোলন করছে, ধরেন রাজশাহীতে একজন সমন্বয়ক হয়ে পুরো রাজশাহী নেতৃত্ব দিয়েছে 5 তারিখ পর্যন্ত। 5 তারিখের পরে বলছে যে উনি সমন্বয়ক না।
তো এটা তো ভাই আমি কি সমন্বয়ক না? আর সমন্বয়ক তো আমি পরিচয় দিই না। এটা ক্লাস ধরেন ইন্টারের একটা ছেলে নিজেকে যদি সমন্বয়ক পরিচয় দেয়, তো সেই পরিচয় আমি কেন দিব একজন সিনিয়র রাজনীতিবিদ হয়ে? তো এটা হয় না। আমরা বলবো আমরা আন্দোলনের সময় আমরা রাজনীতি করি, আমাদের দায়িত্ব ছিল, আমরা দায়িত্ব নিয়ে আমরা সমন্বয়ক হয়ে এক দফার ঘোষণা দিয়েছি, কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে। কিন্তু তারপরে আমরা এই সমন্বয়ককে পুঁজি করে, এই সমন্বয়ককে বিক্রি করে রাজনৈতিক দল করব, মানে বিভিন্ন ধরেন ফায়দা হাসিল করব, টেন্ডারবাজি করব, চাঁদাবাজি করব, এটা আমরা করি না। যার জন্য আমরা 5 তারিখের পরে সমন্বয়ক পরিচয় দিই না। সম্রাট, আমরা কি ধরে নিতে পারি যারা আন্দোলনে ছিলেন তাদের অধিকাংশ বর্তমানে যারা নতুন দল করতে যাচ্ছে তাদের সঙ্গে রয়েছে? তাদের সাথে ধরেন আন্দোলনের সময় যারা ছিল তাদের আপনি যদি একদম স্পেসিফিকলি ধরেন 5% আছে, আর 95% এই ব্যানারের সাথে নেই। একদম আপনি ধরে ধরে যাচাই করেন। এখন হ্যাঁ, তারাও নতুন করে অনেক লোক নিয়ে আসতে পারে, ছাত্রলীগ থেকে, ওই জায়গা থেকে সে জায়গায় নাম দিতে পারে। আরে ভাই, নাম তো আর রাজনীতি না, নাম তো আর আন্দোলন না। আন্দোলনের সময় যারা ছিল তাদের 95% নেই। তারা কমিটিটা প্রকাশ করার পরে আপনি জরিপ করবেন যে তাদের সাথে নেই কেন, সেটাও খুঁজে বের করবেন। যে আন্দোলনটা একসাথে করেছেন, এখন আপনারা 5%